দেশে প্রথম ধাপে কারা পাবে ভ্যাকসিন, চূড়ান্ত পর্যায়ে তালিকা মালা করার তাগিদ ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে লাগামহীন কোভিড-19। বিআরটিএ ও সেতু ভবনের কারণে মহাখালী ফ্লাইওভারের সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী, সরু রাস্তায় দিনভর লেগে থাকে যানজট এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তা। জো বাইডেনের শপথে অনুষ্ঠানে সামনে রেখে আবারও ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেশে প্রথম ধাপে কারা টিকা পাবে সেই তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা বলছেন, টিকা বন্টনে বিজ্ঞানসম্মত ও সবার কাছে গ্রহণযোগ্য নীতিমালা প্রয়োজন। তালিকা ন্যায়সঙ্গত না হলে জনমনে অসন্তোষ বাড়বে বলেও আশঙ্কা তাদের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু ভারত নয়, চীন ও রাশিয়াও বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দেবে। একমাত্র টিকাতেই মিলবে করোনায় মুক্তি, সেই পথেই এখন হাঁটতে শুরু করেছে বিশ্ব। সেই ধারাবাহিকতায় চলতি মাসেই হয়তো দেশে আসছে করোনার টিকার প্রথম চালান। সেই হিসেবে টিকা হাতে পাওয়ার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তবে সাধারণ মানুষের আগ্রহের জায়গা অন্যখানে। টিকা আসলে কেমন হবে সেই ব্যবস্থাপনা, ফ্রন্টলাইনারদের পরে কারা কিভাবে আসবেন টিকার আওতায়, আর তাই এই টিকাযজ্ঞ নিয়েই সংলাপের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম মাসে পাওয়া 50 ডোজের 25 লাখ টিকা যাদের দেয়া হবে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। টিকা নিতে নাম লেখাতে হবে অনলাইনে। তালিকা ভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। তবে টিকা সঠিকভাবে বন্টন হবে কিনা তা নিয়ে সংশয় জানান বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রথম ধাপের কর্মকৌশল আর প্রয়োগ পদ্ধতির ওপর নির্ভর করবে পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা। তাই বিজ্ঞানসম্মত নীতিমালা প্রণয়নের জোর তাগিদ তাদের। যত স্বচ্ছভাবে প্রক্রিয়াটি হবে, মানুষের সঙ্গে বারবার আলাপ করে হবে, ততই আসলে এই নির্বাচন প্রক্রিয়াটি কাকে ভ্যাকসিন দেওয়া হবে বিশেষ গ্রহণযোগ্যতা পাবে। দেশের কনটেক্সটের সঙ্গে মিলে এইভাবে যদি জিনিসটা না ঘটে, তাহলে কিন্তু মানুষের আস্থা এটার উপরে কমে যাবে। যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে একটা মনিটরিং এ রাখা দরকার, যাতে তাদের কোনো অ্যাডভার্স বা সাইড ইফেক্ট হলে সেটা যেন সাথে সাথে নজরে আনা যায়। এদিকে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত ছাড়াও ভ্যাকসিন পাঠাতে সম্মত হয়েছে আরো কয়েকটি দেশ। চায়না ভ্যাকসিন দিতে যাচ্ছে, রাশিয়া ভ্যাকসিন দিতে যাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। কিছু ভ্যাকসিন ফাইবার বিনামূল্যে আমাদেরকে দিবে। এই ভ্যাকসিনের সংখ্যা প্রায় 4 লক্ষ লোককে দেওয়ার মতো। চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের টিকা আসবে বলে আবারও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই ভ্যাকসিনটিও আমরা রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্বজুড়ে প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাজ্যে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 30,17,000 ছাড়িয়েছে, মারা গেছেন 80,000-এর বেশি মানুষ। এ অবস্থায় ব্রিটেনবাসীকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। লন্ডনের রাস্তায় লোকজন কিংবা যানবাহন কোনোটি খুব একটা চোখে পড়ে না। করোনায় চলমান লকডাউনে এমন চিত্র যুক্তরাজ্যের বেশিরভাগ শহরেই। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে লকডাউন আরোপ করা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিন 1000-এর বেশি মানুষ মারা যাচ্ছেন, যা সবার দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ঠান্ডার কারণে করোনা ছাড়াও সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যাও কম নয়। অনেক হাসপাতালেই রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় মুশকিলে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে লম্বা লাইন থাকে। এদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত থাকেন। যার করোনা হয়নি, অন্য সমস্যা নিয়ে এসেছেন, তিনিও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। আর হাসপাতালে সামাজিক দূরত্ব মেনে রোগীদের বিছানাগুলো রাখার কারণে শয্যা সংখ্যাও কমে গেছে। এই অবস্থায় আসলেই আমরা হিমশিম খাচ্ছি।
saying and getting in touch and saying. এই পরিস্থিতিতে সবাইকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার থেকে আবারও লকডাউনে যাওয়ার পর শনিবার দেশজুড়ে সচেতনতা জোরদারে প্রচারণা শুরু করেছে ব্রিটিশ সরকার। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পার্কে বন্ধু বা পরিবারের সদস্য দুজনের বেশি একসঙ্গে শরীরচর্চা করতে দেওয়া যাবে না নির্দেশনা থাকলেও অনেকেই তা না মানায় সরকার থেকে প্রচারণা চালানো হচ্ছে নিয়ম মানার। এদিকে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার তারা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। যুক্তরাজ্যে ইতোমধ্যে 10 লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। লাগামহীন করোনার সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে প্রতিদিনই মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। দেশটিতে পুরো দমে টিকাদান কর্মসূচি চললেও নিয়ন্ত্রণে আসছে না আক্রান্ত ও মৃতের হার। দেশটির করোনা পরিস্থিতি ও রাজনৈতিক অনিশ্চয়তার সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান সাকি। জি সাদিয়া, আপনাকে ধন্যবাদ। করোনা পরিস্থিতি প্রতিদিন ভয়াবহ, একদিনের রেকর্ড আরেকদিন ভঙ্গ করছে। গতকালকে যুক্তরাষ্ট্রে 4700 মানুষ 24 ঘন্টায় মারা গেছেন এবং কয়েক লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। সাদিয়া, আজকে যে শনিবার দিনটি শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে, সেই দিনে কিন্তু 2900-রও বেশি মানুষ আজকে আক্রান্ত মারা গেছেন এবং 2,18,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রতিদিন 3,000, 4,000 করে মানুষ মারা যাচ্ছেন এবং 2 লাখেরও বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন এবং এটির লাগাম কোনোভাবেই কিন্তু টানা যাচ্ছে না। শুরু হয়েছে ভ্যাকসিন দেয়া এবং দ্রুতই 50টি অঙ্গরাজ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে, খুব দ্রুত গতিতেই চলছে এবং বলবো অনেকটা সুষ্ঠুভাবেই চলছে। কিন্তু তারপরেও কিন্তু এই যে করোনা ভাইরাসে যে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা, সেগুলো কিন্তু কোনোভাবেই কমছে না। তাতে করে এই ভ্যাকসিন নিয়ে অনেক আগে থেকেই মানুষের মধ্যে যে ধরনের অনীহা ছিল, আগ্রহ ছিল, সন্দেহ ছিল, আতঙ্ক ছিল যে ভ্যাকসিন নিলেও কি তারা কি করোনা থেকে মুক্ত হতে পারবে কিনা, সেই আলোচনা, সেই বিতর্ক আবারও কিন্তু উঠেছে। তারপরেও যেহেতু এই ভ্যাকসিনেই এখন পর্যন্ত প্রতিষেধক, সেই জন্য এই ভ্যাকসিনেশন কার্যক্রমটি সুষ্ঠুভাবে চলার জন্য কিন্তু এইখান থেকে প্রশাসন থেকে, স্বাস্থ্য বিভাগ থেকে মানুষের মধ্যে কিন্তু সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা চলছে। ইতিমধ্যে রাজনীতিবিদ যারা আছেন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারাও কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্টের কথা বলছি, তারা কিন্তু ভ্যাকসিন কার্যক্রম নিয়েছেন এবং নিউইয়র্কের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে যেসব প্রবাসী লাখ লাখ বাংলাদেশি রয়েছেন, তারাও কিন্তু করোনা ভ্যাকসিন নিচ্ছেন। এবং আপনি জানেন সাদিয়া, যে করোনায় এখন পর্যন্ত প্রায় 350-র কাছাকাছি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে শুধু মারা গেছেন এই করোনায় এবং সেই জায়গা থেকে বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশির মানুষও কিন্তু ভ্যাকসিন নিচ্ছে। আমরা এই মুহূর্তে একজন প্রবাসীর সঙ্গে কথা বলবো, স্বাস্থ্যকর্মী, তার সম্পর্কে আমি একটু জানতে চাইবো যে তার অভিজ্ঞতাটা কি। আপনি একটু আসবেন। তার নাম মারুফা ত্রিনা। তিনি বাংলাদেশে চিকিৎসা শাস্ত্রে MBBS করেছেন, তারপরে এখানে আছেন। এখন এখানে আসার পরে একটি ক্লিনিকে তিনি একজন চিকিৎসকের সহকারী হিসেবে তিনি কাজ করছেন। আপনি গতকালকে ভ্যাকসিন নিয়েছেন, আপনি একটু কাছাকাছি আসবেন, একটু বলবেন যে আপনি যে ভ্যাকসিনটা নিলেন সেটি কি প্রক্রিয়ায় নিলেন এবং আপনার মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া হয়েছে কিনা, কোনো ধরনের এফেক্ট হয়েছে কিনা এই ভ্যাকসিন নেওয়ার পরে। থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই। হ্যাঁ, আমি ভ্যাকসিন নিয়েছি। আমি এখানে রেজিস্টার সোনোগ্রাফার হিসাবে 2 বছর ধরে কাজ করি। সো ভ্যাকসিন আমাদের অর্গানাইজেশন থেকে আমাদেরকে একটা লেটার দিয়েছে। তারা বলেছে আমরা জাস্ট আমরা একটা পেপার পেয়েছি যে ওখান থেকে যে আমরা ফ্রন্ট লাইনার হিসাবে কাজ করছি এবং পেশেন্টের খুব কাছাকাছি যে আমাদের কাজ করতে হয়। সো এই হিসাবে আমরা অনুমোদিত, আমরা একটা পেপার পেলাম। তারপর আমরা জ্যামাইকা হসপিটালে গেলাম। ওখানে আমাদের সেরকম লাইনে দাঁড়াতে হয়নি, যেহেতু আমি 7 o'clock গিয়েছি। ওটা 7 to 7 o'clock মিনস 7 AM to 7 PM পর্যন্ত ওরা ভ্যাকসিন দিচ্ছে স্বাস্থ্যকর্মীদের। আমাদেরকে লেটারটা জানতে চাইলো, সাথে একটা ID কার্ড চাইলো। দেন আমরা দিলাম। ওখানে ওদের নিজস্ব কিছু অ্যাপ আছে যেখানে আমাকে আমার রেজিস্ট্রেশন করাতে হলো। দেন কিছু কোশ্চেন ছিল যে আমার অ্যালার্জি আছে কিনা, আমি প্রেগনেন্ট কিনা, আরও এই টাইপের অনেক ধরনের কোশ্চেন ছিল।
দেন আমাদের ওটা পূরণ করতে হলো। ওখানে আবার এটাও ছিল যে আপনার যদি কোনো রকম অসুবিধা থাকে এবং যদি কোনো অসুবিধা হয় দেন কোনো একটা হেল্পলাইন বা একটা ফোন নাম্বার দেওয়া ছিল। দেন আরএন আসলো, আমাদের একটু চেক করলো, টেম্পারেচার নিল এবং ছোটো ভাইয়ালে একটা ফাইজারের, যেটা এখন হচ্ছে আর কি, ফাইজারের একটা ভ্যাকসিন ছিল আমাদের দেয়া হলো এবং 15 মিনিটস ওখানে আমাদেরকে বসতে হলো যেন আমাদের কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা। বাট থ্যাঙ্কস গড। এবং আর একটা কথা বলে নিই, এটা ছিল আমার ফার্স্ট ডোজ অ্যান্ড তারা আমাকে 3 উইকস পরে ডাকলো সেকেন্ড ডোজের জন্য, যেটা আমি দিয়েছিলাম 7 জানুয়ারি আমাকে, এবং ওরা ডেকেছে 28 জানুয়ারিতে সেকেন্ড ডোজ দেওয়ার জন্য। সো ফার আমি 15 মিনিটস বসলাম, আমার কোনো রকম প্রতিক্রিয়া হয় নাই, শুধুমাত্র ছোট একটু হাতে একটু ব্যথা হয়েছে, বাট ইটস ভেরি নর্মাল। ইনফ্লুয়েঞ্জার যে কোনো ভ্যাকসিন দিলে আপনারা জানেন একটু ব্যথা হয়েছে, তাছাড়া কোনো জ্বর, সর্দি, কাশি বা মাথা ব্যথা কোনো রকমের অ্যাডভার্স এফেক্ট ছিল না। সো থ্যাঙ্কস গড আই এম ফাইন। এই ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে কিন্তু অনেকের মধ্যে অনাগ্রহ রয়েছে। আমরা জানি যে মডার্না এবং ফাইজারের যে ভ্যাকসিনগুলো দেয়া হচ্ছে সেটি 95% কার্যকর হবে এবং মানুষের মধ্যে অনীহা আছে, অনাগ্রহ আছে, আতঙ্ক আছে। এই ব্যাপারে যেহেতু আপনি ভ্যাকসিন নিয়েছেন, বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা আমার মধ্যেও কিছুটা ছিল যে বিকজ আমরা বিগত সব ভ্যাকসিনই জানি যেগুলো 10 বছর ধরে ট্রায়াল পিরিয়ডে থাকে, দেন তারপরে মানুষকে পুশ করা হয় এবং অনেক কিছুই হয়, বাট সেটা 10 মাসে হয়ে গেল। বাট আমি বলবো যে কোনো কিছু খারাপ হওয়ার চেয়ে ভালো হয় ভালো। সো আমি বলবো যে সবাইকে নিয়ে নিতে। এটা করোনা আমি বলবো একটা ফ্লু, যেভাবে সবার ফ্লু হয়, ফ্লু ভ্যাকসিন আমরা দেই। যদি এটা অনেক মারাত্মক আকার ধারণ করছে, তারপর সব ভ্যাকসিন দিয়েই কিন্তু মানুষ একটা কি বলবো, একটা রোগ থেকে মুক্তি পায়। সো আমি মনে করব যে দেওয়া ভালো। হ্যাঁ, আপনারা দিতে পারেন। আমি এখন পর্যন্ত কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখিনি। জি, আপনাকে অনেক ধন্যবাদ মাহফুজাতিনা। জি, সাদিয়া, আপনি শুনছিলেন যে একজন প্রবাসী বাংলাদেশি তিনি গত পরশুদিন ভ্যাকসিন দিয়েছেন। এরকম অসংখ্য বাংলাদেশিরাও এখন দিচ্ছেন যারা ফ্রন্ট লাইনার হিসেবে এখানে আছেন এবং সেখানে কিন্তু বিভিন্নভাবে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে। সাদিয়া, এই প্রসঙ্গে আমি আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু খুবই ভিন্ন একটি পরিস্থিতি বিরাজ করছে। ক্যাপিটাল হিলে হামলার ঘটনা হয়েছে। অনেকেই বলছেন যে এটি একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা হয়েছে, যেখানে 5 জন, একজন নারী, একজন পুলিশ সহ 5 জন নিহত হয়েছেন। এই ধরনের নজিরবিহীন ঘটনা, নিকৃষ্টতম, জঘন্যতম ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো ঘটেনি। এই যে এখন শুরু হয়েছে যে ক্ষমতার যে পালাবদল, সেখানে ইতিমধ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কংগ্রেসের নিম্নকক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচমেন্ট করার জন্য আবারও প্রক্রিয়া শুরু হয়েছে। তো আমরা একটু কথা বলবো এই বিষয়ে আরও একজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে। তিনি এখানকার একজন ব্যবসায়ী এবং তথ্য প্রযুক্তিবিদ, রবিন খান। আপনি একটু বলবেন যে এই যে ঘটনাটা ঘটেছে যুক্তরাষ্ট্রে, এখন যে ইমপিচমেন্ট, আবারও আমরা জানি যে এক দফা ইমপিচমেন্ট অনেক আগে হয়েছিল, সিনেটে যদিও সেই ইমপিচমেন্টটা পাস করেনি, ইমপিচমেন্টটা হয়নি, এখন আবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হচ্ছে। আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই। এটা একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আমেরিকার ইতিহাসে, এবং যেটা হয়েছে যে আপনারা প্রথম থেকে দেখছেন যে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হচ্ছিল না, বিশেষ করে রিপাবলিকানের পক্ষ থেকে। ট্রাম্প অনেকবারই এটা বলেছেন যে তিনি নির্বাচন মানেন না, তিনি কোর্টে গেছেন, ইলেকট্রিক্যাল ভোটের ব্যাপারে অনেক আন্দোলন হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু টিকেনি। তো সব কিছু মিলে আমার মনে হয় যে আসলে গণতন্ত্রের যে এটা যে একটা গণতান্ত্রিক দেশ, এবং এই দেশে একজন প্রেসিডেন্ট ক্ষমতাধর হলেই যে সব কিছু করতে পারে তার সে পারে না, তাই না? আর ডেফিনেটলি ইমপিচমেন্টের সেটা সোমবার সম্ভবত ইমপিচমেন্টের ব্যাপারে কথা হবে সংসদে। এটা একটা প্রস্তাবনা শুরু হয়েছে। যদি ইমপিচমেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আসলে এটা দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প ইমপিচ হবেন। এটা আমেরিকার ইতিহাসে প্রথম যে একজন প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো ইমপিচ হচ্ছেন, এবং আমার মনে হয় যে 24 সালে তিনি যে আবার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এটার ক্ষেত্রে এটা অনেক বড় একটা প্রতিবন্ধকতা হিসেবে দেখা দেবে। আর ডেফিনেটলি আগামী দিনগুলোতে কি হয়, মাত্র 13 দিন আছে ক্ষমতার পালাবদলে, কম সময় আছে, রাইট। এবং আমরা আশা করছি নতুন অ্যাডমিনিস্ট্রেশন যখন আসবে ক্ষমতায়, অনেক কিছুই চেঞ্জ আসবে, বিশেষ করে যে জায়গাগুলোতে ল্যাকিংস ছিল, অনেক রকম দ্বিধা বিভক্তি ছিল, সেগুলো কমে আসবে। আর আমরা আশাবাদী অ্যাজ এ আমেরিকান সিটিজেন যে ডেফিনেটলি এটা একটা পজিটিভ ট্রেন্ড আসছে। রবিন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। জি সাদিয়া, আপনি শুনছিলেন ক্ষমতার পালাবদলের যে আর মাত্র 10-11 দিন বাকি রয়েছে সে বিষয়েও কিন্তু এখন যে সর্বশেষ পরিস্থিতির কথা আমরা জানলাম যে ইমপিচমেন্ট দ্বিতীয় দফা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা হচ্ছে। সোমবার সেটি এই বিষয়ে আলোচনা হবে এবং নিম্নকক্ষে ইতিমধ্যে কিন্তু ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং ধরে নেওয়া যাচ্ছে যে সেখানে ইমপিচমেন্ট হওয়ার পরে সেই ইমপিচমেন্টের বিল উচ্চকক্ষ সিনেটে যাবে। সেখানে যদি তিনি ইমপিচমেন্ট হন তাহলে কিন্তু রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ইমপিচ হবেন এবং স্বাভাবিকভাবেই ইমপিচ হওয়ার পরে তিনি 2024 সালে যে নির্বাচন সেই নির্বাচন তিনি আর করতে পারবেন না। তো এই ছিল যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি এবং ক্ষমতার পালাবদল নিয়ে এখন যে রাজনৈতিক প্রক্রিয়াটি চলছে সেই সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ও রাজনৈতিক অনিশ্চয়তার সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আগামী 16 জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। তবে কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, কোন টিকা আগে প্রয়োগ করা হবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। রোববার দেশটির সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত রাজ্যগুলোর গভর্নরের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফায় 3 কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করবে বিজেপি সরকার। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অ্যাস্ট্রাজেনিকা ও সেরাম ইনস্টিটিউটের যৌথ তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেক ICMR এর উদ্ভাবিত কোভ্যাক্সিনের জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন আসে চলতি মাসের 3 তারিখ। শুক্রবার থেকে শনিবার দুদিন দেশটিতে চলছে তৃতীয় দফার পরীক্ষামূলক প্রস্তুতি। ভারত জুড়ে করোনার টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে তুমুল আগ্রহ। ভ্যাকসিনটা যদি খুব ভালো হয় তাহলে মানুষের উপকারে লাগে। মানুষের ওপর প্রয়োগ করার পরে কি দাঁড়ায় সেটা না জানলে তো বোঝা মুশকিল। টিকাদান কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, কোন টিকা প্রথম প্রয়োগ করা হবে সে বিষয়ে এখনো পরিষ্কার নয়। ভ্যাকসিন কার্যক্রম শুরুর জন্য এরই মধ্যে 500 কোটি টাকার অর্থ বরাদ্দ করেছে মোদী সরকার। আগামী 16 জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে ভারতে টিকাকরণ কর্মসূচি। মন্ত্রিপরিষদের বৈঠকের পর আজ সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দফায় মোট 30 কোটি মানুষের শরীরে দেয়া হবে এই টিকা। প্রথম দফায় 3 কোটি এবং দ্বিতীয় দফায় 27 কোটি মানুষের শরীরে দেয়া হবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এই ভ্যাকসিন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এদিকে অস্ট্রেলিয়ায় অনেকটাই উন্নতির দিকে করোনা পরিস্থিতি। সরকারের সময়োপযোগী লকডাউনের সিদ্ধান্ত, কঠোর বিধিনিষেধ ও জনসাধারণের সচেতনতার কারণে আসে এই সাফল্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। রুবেল, ধন্যবাদ সাদিয়া। শুভ সকাল। অস্ট্রেলিয়াতে শুভ সকাল কিনা সেটি আসলে অস্ট্রেলিয়ার সিডনিতে 12টার মধ্যে জানা যায়। 12টার মধ্যেই কিন্তু অস্ট্রেলিয়ার যে করোনা পরিস্থিতি গত 24 ঘন্টার সেটির রেজাল্ট চলে আসে সবগুলো স্টেট বা সবগুলো শহর থেকে। তবে সার্বিকভাবে বলা যায় যে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি তুলনামূলক ভালো অবস্থায় আছে। গতকালকে মাত্র একজন স্থানীয় রোগী করোনায় আক্রান্ত হয়েছে এবং তার আগে মাত্র 3 জন করোনা আক্রান্ত হয়েছিল। আপনারা জেনে থাকবেন যে এখন পর্যন্ত পুরো অস্ট্রেলিয়াতে 29,000-এরও কম মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা কিন্তু 909 জন। মাত্র একজন মারা গেছে গত 3 মাসে। অস্ট্রেলিয়া করোনা মোকাবেলায় অত্যন্ত সফল। পৃথিবীর অন্যান্য দেশে যেমন একটানা করোনা প্রাদুর্ভাব চলছে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়াতে তৃতীয় পর্যায়ে করোনার যে ধাক্কাটা এসেছিল ডিসেম্বরে সেটি এই মুহূর্তে চলছে। যদিও পরিস্থিতি অনেক ভালো পরিস্থিতি, সরকারের কন্ট্রোলের মধ্যে আছে। অস্ট্রেলিয়া কিন্তু পৃথিবীর প্রথম 3টি দেশের একটি যারা এই মুহূর্তে করোনাকে সফলভাবে মোকাবেলা করেছে এবং করে চলেছে। আপনাদেরকে জানিয়ে দিই যে যদিও 909 জন মারা গেছে এখন পর্যন্ত, সেখানে কিন্তু তাদের কিন্তু বয়স কিন্তু 60 বা 65-র উপরে এভারেজ বয়স বেশিরভাগই। সাধারণ জনগণ যারা কম বয়স্ক সুস্থ অবস্থায় আছে তারা কিন্তু মৃতের সংখ্যা সেখানে প্রায় 0।
তো অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি কিন্তু মারা যায়নি। আমাদের কাছে যে যতটুকু খবর আছে যে অনেক বাংলাদেশি এখানে আক্রান্ত হয়েছিল, বিশেষ করে যারা মেডিকেল সেক্টরে চাকরি করে, ডাক্তার বা যারা নার্স, তারা অনেকে কিন্তু আক্রান্ত হয়েছিল বিভিন্ন সময়। গত মার্চ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়া এই সফলতা কীভাবে দেখিয়েছে তার পিছনে কয়েকটি কারণ আছে। যে অস্ট্রেলিয়া কিন্তু একটি বড় মহাদেশ, যেটি কিন্তু আসলে একটি বড় দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, এটির সাথে কোনো বর্ডার কান্ট্রি নেই। তো গত বছর কিন্তু মার্চের 27 তারিখ থেকে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং অস্ট্রেলিয়ার যে জলপথ বন্দর, যেটি যেখানে সমুদ্র হয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় শিপ আসে, সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং জুনের মাঝখানে এসে যেটি খোলা হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতি ততদিনই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এখনও কিন্তু অস্ট্রেলিয়ার বর্ডার পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কিন্তু সম্পূর্ণরূপে খোলা নেই। শুধুমাত্র বিশেষ ফ্লাইটে করে অল্প কিছু মানুষ প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়াতে ঢুকতে পারছে এবং সেই কয়জন মানুষই ঢুকতে পারছে যারা কিন্তু অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে 5 স্টার হোটেলগুলোতে থাকছে। এবং অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন, তারা নিজের স্বাস্থ্য বুঝে এবং অন্যজনকে সংক্রমণ যেন না হয় সেটি মেনে চলে। সরকারের নিয়মিত রুলস রেগুলেশনগুলো তো আছেই। অস্ট্রেলিয়া বড় বড় শহরগুলো লকডাউনে আছে। লকডাউন বলতে এখানে কিন্তু শুধুমাত্র আটকে থাকাই বোঝায় না, যে মানুষ বাসা থেকে বের হতে পারবে, কিন্তু তারা কিন্তু সব ধরনের নিয়ম নীতি মেনে চলবে। অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সরকার চেষ্টা করছে তাদেরকে এনাফ টাকা দিতে যেন মানুষ ঠিকমতো চলতে পারে। অস্ট্রেলিয়ার সফলতার গল্প এতটুকুই ছিল আমার কাছে। ফিরে যাচ্ছি সাদিয়ার কাছে। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির খবর জানাতে সিডনি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM আমিনুল। রাজধানীর বরানী কবরস্থান থেকে মহাখালী বাসস্ট্যান্ড সড়ক, যেখানে যানজট লেগেই থাকে। ছুটির দিনেও এই জট থেকে রেহাই পান না নগরবাসী। চালকদের দাবি, সড়কের জায়গায় BRTA ও সেতু ভবন সহ একাধিক স্থাপনা থাকায় হঠাৎ করে রাস্তা সরু হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। সমস্যা স্বীকার করে উত্তর সিটির মেয়রও মনে করেন ভবনগুলো অপসারণ করা উচিত। তবে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ সড়ক পরিবহন মন্ত্রণালয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। পুরো ফ্লাইওভার ফাঁকা, উপরে ওঠার অপেক্ষায় শত শত যানবাহনও, কিন্তু ফ্লাইওভারের মুখে অস্বাভাবিক যানজট থাকায় একটি গাড়িও উঠতে পারছে না। আকাশ থেকে নেওয়া ছবি দেখলে তা আরও স্পষ্ট বোঝা যায়। মূলত পুরো বিমানবন্দর সড়কটি প্রশস্ত হলেও মহাখালী ফ্লাইওভারের মুখে এসে BRTA ও সেতু বিভাগের বিশাল দুটি ভবন থাকায় হঠাৎ করেই রাস্তাটি সরু হয়ে গেছে। এতে ফ্লাইওভারের নিচের দিকের গাড়ির চাপে ফ্লাইওভার মুখে গাড়িগুলোকে এভাবেই আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। ওই ভবন দুটি ছাড়াও বনানী কবরস্থান থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার জায়গায় আরও রয়েছে 7-8টি বড় স্থাপনা। উত্তরাতে যদি সাহসা করে আহি, এদিকে আটকে যাওয়া লাগে। এই আমতলি ব্রিজে গোড়ায় ওইখান থেকে আইসা যে গাড়িগুলো ফ্লাইওভারের নিচে যেগুলো যায়, এগুলা এই গাড়িগুলোর জন্য বন্ধ হয়ে যায় জ্যামের কারণে। পরে আর ফ্লাইওভারের উপরে গাড়িগুলো যাইতে পারে না। সেতু ভবন, এই যে আবার আপনার BRTA ভবন, এই দুইটা বিল্ডিং করণের পুরো রাস্তাটা চিকন হয়ে গেছে। বিল্ডিং করে রাস্তা চাপাই লেছে। এটা সেতু ভবন চাপানোর কারণে সিঙ্গেল বাস দিয়ে গেছে। রাস্তার জায়গায় সরকারি ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে দাবি করে উত্তরের মেয়র বলছেন, ভবনগুলো অপসারণ করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। সেতু ভবন যখন হলো, এটি কিন্তু চিন্তা করে নাই যে এতে করে রিয়েল বটলনেকের কিন্তু সৃষ্টি হয়েছে। সড়ক জনপথে জায়গা বলে তারা করবে তো ঠিক না। সিটি ফরেস্টটা কেটে এখানে এই ধরনের যদি বিল্ডিং যদি করা হয়, এটি মোটেই জনগণ ভালোভাবে নেবে না। মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং উনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন যে কীভাবে এটাকে স্থানান্তর করা যায়। তবে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার জানিয়ে কথা বলতে রাজি হননি সড়ক পরিবহন সচিব। সংশ্লিষ্টরা বলছেন, বনানী কবরস্থান থেকে শুরু করে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার পূর্ব পাশের সড়ক বিভাগের জায়গায় থাকা অসংখ্য সরকারি স্থাপনা সরিয়ে নেওয়াটা নিশ্চয়ই অনেক বেশি ব্যয়বহুল বিষয়। কিন্তু তারা বলছেন, এটি করতে পারলে মহাখালী ফ্লাইওভারের কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার পাশাপাশি এই এলাকা অর্থাৎ বনানী এবং মহাখালী পুরোপুরি আজীবনের জন্য টেকসইভাবে যানজট মুক্ত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নাগরিক পর্যায়ে অসন্তুষ্টির পরও দেশের বিভিন্ন সেতুর টোল বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি, জীবন মান উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখেই
টোল হার বাড়ানো হচ্ছে বলে দাবি সেতু বিভাগের। তবে জনগণের বোঝা হয়ে দাঁড়ায় এমন হার নির্ধারণ না করে বরং টোল পদ্ধতি আধুনিকায়নে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সানবীর রূপলের রিপোর্ট। রাজধানীর চারপাশের প্রবেশমুখের সেতুগুলোতে যেখানে টোল মুক্ত, সেখানে বুড়িগঙ্গা প্রথম সেতুতে নতুন করে আবারও টোল আদায় শুরু হয়েছে। আবার টোলের হারও বাড়ানো হয়েছে। এ নিয়ে যাতায়াতকারীদের মধ্যে অসন্তোষও কম নয়। যদিও সরকারের রাজস্ব আদায় বেড়েছে, কিন্তু এখানকার যাতায়াতকারীরা বলছেন যে রাজধানীর প্রবেশমুখে ধীর গতির এই টোল প্লাজায় সৃষ্টি হচ্ছে যানজট। এটা তো জুলুম চলতেছে। 160 টাকা কর, তারপরে এখানে কত সিরিয়াল জাম বাজে জায়গা দুনিয়ার। আগে আসছিল 30 টাকা আর এখন হয়েছে আপনার 75 টাকা। নতুন করে পারাপারের খরচ বাড়ানোর পর বুড়িগঙ্গা প্রথম সেতুর টোল নিয়ে জনমনে ক্ষোভ দীর্ঘদিনের। বিশেষ করে নানা কারণে নদীর দুই পার থেকে দিনে একাধিকবার যাদের যাতায়াত করতে হয়, চাপটা বেশি পড়ে তাদের উপর। আবার আদায়ের রসিদ দেয়া নিয়েও আছে পাল্টাপাল্টে অভিযোগ। স্লিপ দেয় না, জোর যার মূলক তার আগে 10 টাকা ছিল, এখন 15 টাকা। সে যদি না চেয়ে থাকে সেক্ষেত্রে তো আর আমরা দেই না, সে চাইছে তাহলে আমরা দিই। মর্নিংয়ে যাই, আবার দুপুরে লাঞ্চে যাই, আবার বিকেলে যাই, আবার রাতে যাই, 4বার। এমন পরিস্থিতিতে দেশের সেতুগুলোতে নতুন করে টোল হার বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 2015 সালের টোল নীতিমালার আলোকে বৈঠক করেছে টোল নির্ধারক কমিটি। অবশ্য এখনই মহাসড়কের টোল বসানো হবে না জানিয়েছেন সেতু সচিব। টোল পদ্ধতি ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যেহেতু মানুষের আয় বেড়েছে, আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, সেতু মেনটেনেন্স কস্ট সেটাও কিন্তু বেড়েছে। সব কিছু মিলিয়ে আমাদের টোল বাড়ানোর একটা সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। টোলের হার এটা যেটা যৌক্তিক সেটাই করা হবে। আমার মনে হয় এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে স্বয়ংক্রিয় টোল পদ্ধতি চালুর আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞের। পাশাপাশি বাড়তি টোল যেন সেতু ব্যবহারকারীদের ওপর চাপ না বাড়ায় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ তাদের। টোল কালেকশনটা ডিজিটালাইজেশন করতে পারি 100%, তখন দেখা যাবে কিন্তু অটোমেটিক র্যাপিড পাসের মাধ্যমে কিন্তু আপনার টোলটা কালেকশন হয়ে যাবে। একদিকে যেমন আপনার স্বচ্ছতা বাড়বে, একদিকে আপনার ভোগান্তিটাও কম হবে। দেশ জুড়ে 4500-এর বেশি সেতু আছে। এর মধ্যে 80টির মতো সেতুতে টোল আদায় করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 2030 সালের মধ্যে ভারতের চেয়েও বাংলাদেশ রেলওয়েকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান। গতকাল বিকেলে ঝিনাইদহের 12 বাজার রেলওয়ে স্টেশনে কৃষি পণ্য পরিবহনের জন্য রাগেজ ভ্যান সংযোজন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা যদি সবকিছু করতে পারি, আমরা অবশ্যই ভারতীয় রেলওয়ে থেকে উন্নত রেলওয়েতে আমরা পরিণত হব। এটা আমরা আশা করি যে ইনভেস্টমেন্ট যেভাবে চলছে আগামী 10 বছর লাগবে এটা, কারণ এটাতে আমাদের অনেক কিছু পুরনো আছে, সেগুলোকে আস্তে আস্তে কনভার্ট করতে হবে। প্রবাদ প্রবচন, পঞ্চিকার ক্ষণগণনা কিংবা আবহাওয়ার পূর্বাভাস সবকিছুই যেন বিফলে নিয়ে গেল এবারের শীত। পৌষ পেরিয়ে আসছে মাঘ, অথচ অভিমানী প্রকৃতি হাঁটছে ভিন্ন পথে। তবুও আশার বাণী শোনাচ্ছে আবহাওয়া অফিস। বলছে চলতি মাসেই বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তবে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার মাসুল দিতে হচ্ছে বাংলাদেশকে। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। শেষ পৌষের গোধূলি, সারাদিনের কর্মব্যস্ততা শেষে তেজহীন দিনপতির এবার বিদায়ের পালা। সময়ের পরিক্রমায় আধারে ডোবে শহর, নিয়মমাফিক যান্ত্রিক এই জীবনে কোথায় যেন একটু বেসুরে সুর, একটু অপূর্ণতা। মহাখালী রেলগেটে 7 বছর ধরে শীতের পিঠা বিক্রি করছেন আলেয়া। প্রতি বছর পৌষের এই সময়টাতে পান্না দম ফেলার ফুসরত, অথচ এবছর পিঠার গরম ভাপ মিলিয়ে যাচ্ছে দোকানেই। পিঠার ওরকম একটা চাহিদা নাই, কিন্তু শীত নাই, চাহিদা থাকবে কোথেকে। সময় গড়ায় বারে রাত, তবু পরিবর্তনের আভাস নেই প্রকৃতিতে। ছন্দপতনের এই প্রভাবে অনেকটা ধস নেমেছে শহীদের ব্যবসায়। শীত থাকলে তো বেচা কিনা হইতো, যে মাল আনছি মাল সব রয়েছে, বেচতে পারিনি। অপূর্ণ হৃদয় এবার সকালের পানে তাকিয়ে রুটিন মেনে কংক্রিটের স্তূপ সরিয়ে মাথা চারা দেয় পৌষের সূর্য। সময় গড়ায় বারে বেলা, রয়ে যায় কুয়াশার রাজত্ব, অথচ অনুভবে মেলে না কাঙ্ক্ষিত শীত। শীতের পোশাক পরবো, শীতের খাবার খাবো, ঘুরতে যাব, কিন্তু দেখা যায় যে সেই প্ল্যান আর হয় না। প্ল্যান করতে করতেই শীত চলে গেল আর সে পোশাক আলমারিতেই রয়ে গেল। শীতটা ফিল করতাম, সোয়েটার পরে থাকতাম। আমার মা হয়তো গরম কিছু নিয়ে আসলো যে হ্যাঁ তোমরা লেপের ভিতরে বসে এটা খাও, কিন্তু এখন আর সেটা নাই। শীতটাকে অত্যাধিক বেশি ভালোবাসি, কিন্তু যেভাবে ভালোবাসি আর যেভাবে চাই সেভাবে আমরা পাই না।
তবে আবহাওয়া অফিস চলতি মাসেই আরেকটি শৈত্যপ্রবাহের খবর দিলেও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে সুফল পেতে রুখে দিতে হবে বৈশ্বিক উষ্ণায়ন। ওয়েস্টার্লির যে ইফেক্টটা আছে এটা হয়তো কেটে যাবে আগামী 2-3 দিনের ভিতরে। সেক্ষেত্রে হয়তো আপনার 11, 12, 13 তারিখ দিকে নতুন করে কোল্ড ওয়েভ আসা শুরু হবে। বিশ্বের বাতাসে কতগুলো বিশেষ গ্যাস, প্রধানত কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে উষ্ণতা বাড়ছে। এইভাবে চলতে থাকলে কোনো বছর প্রচণ্ড শীত পড়বে অল্প সময়ের জন্য, কোনো বছর প্রচণ্ড গরম পড়বে অল্প সময়ের জন্য, কোনো বছর বৃষ্টিপাত উল্টোপাল্টা সময় হবে। রাজধানীতে সবশেষ কনকনে শীতের দেখা মিলেছিল 8 বছর আগে 2013 সালে 7.2 ডিগ্রি সেলসিয়াস। প্রকৃতি কখনো প্রতিহিংসা পরায়ণ হয় না, কখনো করে না অভিসম্পাদ। এই বিষয়টি যেমন সত্যি, ঠিক তেমনি অস্বীকার করার উপায় নেই রিভেঞ্জ অব নেচার। তাই তো বৈশ্বিক মহামারী করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বৈরিতা নয়, বরং উদারতা আর ভালোবাসার শক্তিতেই জয় করে নিতে হয় প্রকৃতি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে শীত কম থাকলেও ঠান্ডায় কাবু উত্তরবঙ্গের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার রতন সরকার। রতন। সাদিয়া, রাজধানীর যে শীতের খবর আমরা শুনছিলাম, ঠিক তার বিপরীত চিত্র কিন্তু উত্তর অঞ্চলের এই জেলাগুলোতে। এখানে শীত সেই আগের মতো তীব্রতা নিয়েই কিন্তু হাজির হয়, এবারও হয়েছে। আবহাওয়া অফিস কয়েক সপ্তাহখানেক আগে জানিয়েছিল যে 1 সপ্তাহ পরে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে এই উত্তরবঙ্গের উপর দিয়ে। সেটির পদধ্বনি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেটি আজ আমরা দেখছি যে এই অঞ্চলে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু এখানে ঝরছে। গত সারা রাত ধরে কুয়াশা ঝরেছে। এখানে এখনও আমরা দেখছি যে আসলে কুয়াশার চাদর বিছিয়ে রয়েছে চারিদিকে। তার মধ্যেও কিন্তু কিছু মানুষ ঘর ছেড়ে বের হয়েছে তাদের জীবিকার তাগিদে। অন্যান্য দিন ঠিক এই সময়টায় আসলে আকাশে সূর্যের আগমন ঘটে, কিন্তু আজ এখন পর্যন্ত সূর্যের কোনো আভা আমরা ভেসে উঠতে দেখছি না। এখনও আমরা যদি লক্ষ্য করি যে যানবাহনগুলো এখনও হেডলাইট জ্বালিয়ে চলছে, কিছুটা অন্ধকারের মতো, মেঘাচ্ছন্ন আকাশের মতো পরিস্থিতি এখনও বিরাজ করছে, যার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা জানি এই অঞ্চলটি শীতপ্রবণ এলাকা হিসেবে এই অঞ্চলের বিশেষত নিম্ন আয়ের মানুষ অথবা যারা শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু একটা বিপর্যয়কর পরিস্থিতি নেমে আসে প্রতি বছর এই শীতের আগমনকে কেন্দ্র করে। এখানে তীব্র শীত, কনকনে শীত উপেক্ষা করে কিন্তু মানুষকে ঘর ছেড়ে বের হতে হয়। কি রাতে কি দিনের বেলাও কিন্তু এখানে তীব্র শীত বিরাজ করে। গত সপ্তাহে, আগের সপ্তাহে অঞ্চলে একটি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। সেদিন কিন্তু টানা বেশ কয়েকদিন সূর্যের মুখ এই অঞ্চলের মানুষ দেখতে পারেনি। তবে এবার যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে দিনের বেলাটায় একটু গরম থাকছে, কিন্তু রাতের বেলা বিশেষ করে সূর্য যখন মধ্য আকাশ থেকে ঢলে পড়া শুরু করলেই কিন্তু শীতের তীব্রতা বাড়তে থাকে এবং সারা রাত তীব্র শীত অনুভূত হচ্ছে এবং যেটি থাকছে ভোর সকাল পর্যন্ত, অনেক বেলা পর্যন্ত। এই অঞ্চলে গ্রামের তৃণমূল পর্যায়ে যে মানুষগুলো বসবাস করে, বিশেষত নদী বেষ্টিত যেসব এলাকা আছে, যেসব চরাঞ্চল আছে, সেখানে কিন্তু মানুষের তীব্র শীতের এই সময়টায় তীব্র কষ্ট পোহাতে হয়। তাদের শীত বস্ত্রের অভাব থাকে। রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে কিন্তু শীতবস্ত্র বিতরণের একটি উদ্যোগ থাকে, এবারও নেওয়া হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে দেখছি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকা এবং বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষের মধ্যে তারা কিন্তু শীতবস্ত্র বিতরণের চেষ্টা করে যাচ্ছে। তবে বরাবরই যেটি থাকে আসলে সরকারি পর্যায়ের শীতবস্ত্রের যে সরবরাহ বা বরাদ্দ, সেটি আসলে পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু আসলে একেবারেই সব মানুষের হাতে সরকারি যে শীতবস্ত্র সেগুলো
সেগুলো আসলে পৌঁছায় না। পাশাপাশি এখানে বেসরকারি পর্যায়ে থাকে ব্যক্তিগতভাবে অনেকেই শীতার্ত সব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, এবারও করেছে। তবে করোনা কাল একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু করোনার কারণে মানুষ এই সব কর্মকাণ্ডে খুব একটা অংশগ্রহণ করছে না, যার কারণে কিন্তু এই অঞ্চলে শীতার্ত মানুষের কাছ পর্যন্ত কিন্তু সেভাবে অন্যান্য বারের মতো অন্যান্য বারের তুলনায় শীতবস্ত্র পৌঁছচ্ছে না। তো এই ছিল আমার কাছে উত্তরাঞ্চলের শীতের সর্বশেষ খবর। সাদিয়া। রংপুর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার। মুজিব বর্ষ ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বনানী আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। এতে অংশ নিয়েছেন দেশি বিদেশি 200 প্রতিযোগী। এই মুহূর্তে ম্যারাথনের সঙ্গে আছেন রিপোর্টার সাজিদ আরাফাত। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ। ধন্যবাদ সাদিয়া। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আর্মি স্টেডিয়ামে। আপনি জানেন যে আজকে 10 জানুয়ারি ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং সেই সঙ্গে মুজিব বর্ষ চলছে। এই উপলক্ষে আজকে এই আয়োজন। এখানে ঢাকা শেখ মুজিব ম্যারাথন শুরু হয়েছে। দুটি পর্বে আসলে ভাগ করা হয়েছে, একটি ফুল ম্যারাথন, একটি হাফ ম্যারাথন। ফুল ম্যারাথনটি অলরেডি শুরু হয়ে গেছে, সকাল 6:30 বাজে এখানে শুরু হয়ে গেছে এবং এর পরপরই আসলে 6:45 হাফ ম্যারাথন সেটিও শুরু হয়ে গেছে। তারা আসলে আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে বনানী হয়ে কাকলী, বনানী হয়ে গুলশান 1, গুলশান 2 হয়ে হাতির ঝিল গিয়ে আসলে শেষ হবে এই ম্যারাথন। সকালে আমরা দেখেছি একদম কাকডাকা ভোরবেলায় আসলে যখনই কুয়াশা ঘেরা এই পৌষের এই সকালে ভোরবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হোসেন রাসেল তিনিও ছিলেন এখানে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 এটির সার্বিক তত্ত্বাবধানে আসলে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী। তারা আসলে এই আয়োজনের দেখভাল করছে। আমরা এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামে আসলে যেই কর্মযজ্ঞ ছিল এখান থেকে আনুষ্ঠানিক উদ্বোধন সেটি আসলে সম্পন্ন হয়ে গেছে, সেটি শেষ। এখন হচ্ছে তারা আসলে যারা অ্যাথলিট যারা অংশ নিয়েছে তারা আসলে যাচ্ছে হাতির ঝিলের দিকে। আরেকটি বিষয় যদি তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 13টি দেশের এখানে অ্যাথলিটরা অংশ নিয়েছে। 13টি দেশের 35 জন অ্যাথলিট অংশ নিয়েছে। চ্যাম্পিয়ন যারা হবে আমি একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে, চ্যাম্পিয়ন যিনি হবে ফুল ম্যারাথনে তাদেরকে দেওয়া হবে $15,000 এবং রানার্স আপ যিনি হবে তাকে দেওয়া হবে $10,000। এছাড়া হাফ ম্যারাথনে যারা হচ্ছে চ্যাম্পিয়ন হবে তাদেরকে দেওয়া হবে $2,700। তো বাংলাদেশ ছাড়াও আসলে বিশ্বের বিভিন্ন দেশের যে অ্যাথলিটরা এখানে অংশ নিয়েছে তাদের একটি বিষয় এখানে নিশ্চিত করা হচ্ছে, সেটি হলো যে কোভিড টেস্ট বাধ্যতামূলক ছিল। করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলে এই ম্যারাথনে অংশ নিতে হয়েছে তাদের। আরেকটি বিষয় সেটি হলো যে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে প্রতি বছরই আসলে এই ধরনের একটি আয়োজন তারা আসলে করতে চান। এছাড়া যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও সেই আশ্বাসই দেওয়া হয়েছে যে প্রতি বছরের মতো তারা এই ধরনের একটি টুর্নামেন্ট বা আয়োজন তারা করতে চান আর কি, বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলিটদের সঙ্গে নিয়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এগিয়ে যাব দৌড়ে দৌড়ে, দেখব না আর পেছন ফিরে, এরকম একটি স্লোগানকে ধারণ করেই আসলে বঙ্গবন্ধু এই শেখ মুজিব ঢাকা ম্যারাথন শুরু হয়েছে। এখন আসলে আর্মি স্টেডিয়াম থেকে যেই কার্যক্রম সেটি আসলে শেষ হয়েছে। এখন আমরা আসলে সেই অ্যাথলিটদের যেই মূল গন্তব্য আসলে যেখানে হাতির ঝিলের দিকেই আমরা যাব আশা রাখি একটু পরেই। সেখানে আসলে পুরস্কার বিতরণী হবে সকাল 10টা নাগাদ, সেটি হওয়ার কথা রয়েছে। এর মাঝে আসলে যেই পথটা তারা পাড়ি দেবেন, যেই পথ বেয়ে তারা যাবেন আসলে সেই হাতির ঝিলে, সেই রাস্তাটি কিন্তু আসলে যতটা স্মুথলি তারা যেতে পারে সেই রাস্তায় কিন্তু গাড়ি চলাচল একটু কম রাখা হয়েছে। গাড়ি চলাচলের
যেই বিধিনিষেধ সেটি আরোপ করা আছে, যাতে তারা আসলে স্মুথলি বা সেটি করতে পারেন, সম্পন্ন করতে পারেন। তো আর্মি স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাদিয়া। বনানী আর্মি স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সাজিদ আরাফাত। একটি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। যারা এখনও তরুণদের পেট্রোল, বোমা, আগুন, সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার পথে ঠেলে দিচ্ছে, তাদের নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের উন্নয়নে একটি মতলবী মহল সহ্য করতে পারছে না। তারা নানান ষড়যন্ত্রের অংশ হিসাবে তরুণ যুবকদের একাংশকে ভুল শিক্ষা দিয়ে জনমানুষের প্রতিপক্ষ গড়ে তুলছে। আমি তরুণদের বলতে চাই, আজকের পৃথিবী প্রতিযোগিতাময়, নিজ যোগ্যতা দিয়ে স্থান করে নিতে হবে তোমাদের, আর তাই নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই। ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সরানোর জন্য একটি মহল তার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রীর ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। গতরাতে ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। এসব মিথ্যাচার করতেছে আমি জানি, এটা আমার বিরুদ্ধে না, আসলে মূলত বিরুদ্ধে হলো মন্ত্রী মহোদয়, অন সেক্রেটারি আছে, এমিয়ারে এটা তো সদাই দিবার লাগে। যদি আপনারা টক শোতে সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে কথা বলে, আমি বলবো না, আমি বলাতে কি অপরাধ? নিজের চেহারার দিকে একটু তাকায় দেখেন। লাল বই কিংবা মুক্তিবার্তা নাম আছে সর্বত্র, স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতাও পাচ্ছেন তারা, কিন্তু এরপরও নাম উঠেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায়। বরিশালের ভুক্তভোগী দুজন মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বলছেন, বিষয়টি ভুলে হতে পারে, সংশোধনের প্রক্রিয়া চলছে। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের শ্রীনাথ চ্যাটার্জি লেনের তপন কুমার চক্রবর্তী, লাল বইতে নাম আছে তার। এরপরও 2019 সালের ডিসেম্বরে প্রকাশিত রাজাকারের তালিকায় তার নাম আসে। আর এবার নাম এসেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদ্য প্রকাশিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায়। প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও যাচাই বাছাই তালিকায় নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তপন কুমার চক্রবর্তী। আমার নাম লাল বইতে, গেজেটে এবং ওসমানী সার্টিফিকেটে বিভিন্ন জায়গায় আছে। আমি একজন শিক্ষিত মুক্তিযোদ্ধা, ভাতাপ্রাপ্ত, তা সত্ত্বেও বারবার আমাকে কেন হয়রানি করা হতো? এদিকে মুক্তিবার্তায় নাম থাকার পরও যাচাই বাছাই তালিকায় নাম আসায় উদ্বিগ্ন মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন ভুলু। এই 50 বছর পরে এখন আবার ফের যাচাই বাছাই করার জন্য আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে নাম এসেছে। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। বিষয়টির জন্য মন্ত্রণালয়ের অদক্ষতাকে দুষছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এই ঘটনায় আমরা খুব হতবাক হয়েছি, আমাদের জন্য এটা অসম্মানের, এর তীব্র নিন্দা জানাই। এই অদক্ষতা, অবহেলা বা চক্রান্ত হলে এর সাথে কারা জড়িত সেটা নিরূপণ করে তাদের শাস্তির দাবি জানাচ্ছি, এবং ভবিষ্যতে যেন এই প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদেরকে এভাবে হয়রানির সম্মুখীন না হতে হয় সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বিষয়টি ভুলে হয়েছে, সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার। আমরা অলরেডি তাদের নাম রেকটিফিকেশন কইরা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং এরা এই যাচাই বাছাই থেকে বাদ যাবে। বরিশাল জেলায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 7071 জন। জামুকের সদ্য প্রকাশিত তালিকায় নাম এসেছে 205 জনের। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। আগামী 26শে মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। গতকাল বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে একটি স্কুলের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করে তিনি একথা বলেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তালিকা প্রকাশ করে আমরা সারা জাতির সামনে 30 দিন সময় দিব এই তালিকার উপর কোনো আপত্তি আছে কিনা। আপত্তি না থাকলে
আমরা ওটা মানে খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করব 28শে ফেব্রুয়ারির মধ্যে, এবং 26শে মার্চ ইনশাল্লাহ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। তবে কারোর যদি তদন্তাধীন থাকে সেগুলো বাদ থাকবে। সরকারের উন্নয়নমূলক কাজে দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। গতকাল সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা বলেন। কাজ হলেই তো হবে না, কাজের গুণগত মান যেন ঠিক থাকে। শত শত কোটি টাকা এখানে বরাদ্দ আসছে, কাজের গুণগত মান যদি ঠিক না থাকে তাহলে সেটা এলাকার মানুষকে বঞ্চিত করা হবে। নড়িয়া, সখীপুর, শরীয়তপুরে আগামী 2 বছর পরে আর এই অঞ্চলের কোনো রাস্তাঘাট আর করার মতো থাকবে না, সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করছি। ভোট কারচুপি বন্ধে সরকার সব ধরনের নির্বাচনে EVM ব্যবহার নিশ্চিত করবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল দুপুরে কুমিল্লায় একটি বেসরকারি ব্যাংকের শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী চায় জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক, এবং সেই অধিকার প্রতিষ্ঠিত হলে স্বচ্ছ একটা নির্বাচনের দরকার। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পর্যায়ক্রমিকভাবে EVM-এ ভোট করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, যাতে নাকি কোনো রকম একজনের ভোট আর। রাজধানীতে সবচেয়ে বেশি শব্দ দূষণ প্রবণ এলাকা সচিবালয় ও এর আশপাশ। নীরব এলাকা ঘোষণার পর শান্ত ছিল না 1 মিনিটও, উল্টো বেড়েছে 9 গুণ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে বেসরকারি সংস্থা স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। ভয়াবহ শব্দ দূষণের কারণে সচিবালয় এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের শ্রবণ শক্তি কমে গেছে। রাজধানীর ব্যস্ততম এলাকা কদম ফোয়ারা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়ের পাশে এখানে গড়ে শব্দ দূষণের পরিমাণ 127 ডেসিবেলের বেশি, যা মানুষকে ফেলেছে স্বাস্থ্য ঝুঁকিতে। সচিবালয়ের চারপাশের 12টি স্থানের শব্দের উপর গবেষণার ফলাফল বলছে বাংলাদেশের অন্যতম শব্দ দূষণ এলাকা এই সচিবালয়। অথচ এই এলাকা নীরব হিসেবে ঘোষণা করেছে সরকার। নীরব এলাকা ঘোষণা করার পর এই এলাকায় বেড়েছে শব্দ দূষণের মাত্রা। সাউন্ড আমাদের জন্য মানসিকভাবে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে, সাউন্ড আমাদের জন্য ভারসাম্যতা নষ্ট করে, মাথার মধ্যে একটু গোলযোগ সৃষ্টি করে, রাত্রে ঘুমানোর সময় একটু অশান্তি ফিল হয়, অসুবিধা করে সবাই। এটা শব্দ দূষণ আর কি, এটা ঠিক না। নগরীতে থাকতে থাকতে মনে হচ্ছে আমরা আস্তে ধীরে শ্রবণ প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। গবেষণা বলছে শব্দ দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা। কারো কারো হ্রাস পাচ্ছে শ্রবণ শক্তি। কানের ভিতরে আপনার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, মানে হয়তোবা আমি এই কাজ করতেছি, হয়তো পিছন দিয়ে একজন ডাকতেছে, ওটা প্রতি আর খেয়াল থাকে না। শব্দের মধ্যে থেকে আমরা বাসা গেলে জোরে জোরে কথা বলি, যেটা আমার কাছে মনে হয় স্বাভাবিক, কিন্তু পরিবারের কাছে মনে হয় আমি অস্বাভাবিকভাবে কথা বলছি। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে শব্দ দূষণ নিয়ে সংবাদ সম্মেলন করে স্ট্যামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। সংস্থাটি বলছে দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধ করতে হবে। সচিবালয়ের চারপাশের 12টি স্থান রয়েছে, সেখানেও আমরা যেই নীরব এলাকার মানমাত্রা রয়েছে তার কোনো ইমপ্লিমেন্টেশনই আমরা লক্ষ্য করি নাই, এবং সেখানে কোনো সময়ের জন্য নীরব ছিল না। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় দূষণ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সড়কের পাশে গাছ লাগানোর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ। ভালো থাকায় ঠাকুরগাঁওয়ে বাজারগুলোতে শীতকালীন সহ সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে, তবে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকের। আর ব্যবসায়ীরা বলছেন সব রকম সবজির দাম কমলেও কমেনি বেচা কেনা। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ের কৃষকরা শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই ভোর থেকে বিভিন্ন প্রান্ত থেকে তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন জেলা শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম, আলু, লাউ সহ নানা জাতের সবজি কিনতে ছুটে আসেন স্থানীয় সহ দূর দূরান্তের পাইকার ও ক্রেতারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে প্রান্তিক চাষিদের সবজি উৎপাদনও ভালো হয়েছে। সে কারণে পাইকারি এই বাজারটিতে পর্যাপ্ত পরিমাণে সবজির সরবরাহ বাড়ছে দিনের পর দিন। দাম কমার অভিযোগ থাকলেও বিক্রি বেড়েছে বলে জানান চাষি ও ব্যবসায়ীরা।
গত সপ্তাহের তুলনায় নতুন আলু প্রকারভেদে কেজিতে 10 টাকা পর্যন্ত কমে গেছে। এছাড়া সব রকম সবজিতে দাম কমেছে 3 থেকে 4 টাকা। বর্তমানে এ বাজারে টমেটো ও স্কোয়াশ ছাড়া 3 থেকে 15 টাকায় মিলছে সব ধরনের সবজি। আর এসব সবজি কিনে পাইকাররা স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে পাঠিয়ে দিচ্ছেন দেশের অন্যান্য জেলায়। 20-22 টাকা থেকে এখন 10-15 টাকা আলু চলতেছে। যে মূলা বেচতেছিলাম 10 টাকা কেজি, সেই মূলা এখন 3 টাকা, 2.5 টাকা, 2 টাকা কেজি। প্রতিটা জিনিসেই 3 হইতে 4 টাকা প্রতি কেজি প্রতি কম। আগের তুলনায় বেচাকেনাও যা ছিল অন্তত দ্বিগুণ হয়েছে, খুচরা কাস্টমার বেশি হয়েছে, পাইকারপত্র বাড়ছে। বর্তমানে এই পাইকারি বাজারে প্রতিদিন 20 লাখ টাকা পর্যন্ত সবজি কেনাবেচা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে ক্ষেত থেকে সবজি নিয়ে বসেছেন কৃষকরা। শীতের সকালে এগুলো কিনতে ভিড় করছেন পাইকার ও সাধারণ ক্রেতারা। সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। সাদিয়া, পূর্ব আকাশে সূর্য উকি দেওয়ার আগে থেকেই কিন্তু এখানে এই সবজির মেলা বসেছে। নানা রকমের সবজি কিন্তু কেনাবেচায় পুরো একেবারে বাজার জমে উঠেছে এবং এই যে জমজমাট বাজারে আমরা দেখছি যে কপি, ফুলকপি থেকে শুরু করে যে আমাদের পাতাকপি, লাল শাক, লাউ শাক এবং সিম সহ হরেক রকমের সবজিতে কিন্তু ভরে গেছে পুরা এই শতাব্দী প্রাচীন এই সবজির হাটটি। এবং এখানে কৃষক সরাসরি এই হাটে সবজি নিয়ে আসে বলে এই হাটের কিন্তু নানা রকম গুরুত্ব রয়েছে। এবং পাইকারি যারা আড়তদার আছেন তাদের বাইরে কিন্তু অনেক শৌখিন ক্রেতা এখানে আসেন সবজি কেনার জন্যে। এবং এই কৃষক বলছিলেন যে সবজির দাম এখন কমে যাচ্ছে, যে সরবরাহ বেশি থাকায় যে কপি কদিন আগেও বিক্রি হতো 20-25 টাকায়, সেগুলো এখন 8 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। তো আমরা এই যে কৃষকের এই সবজির দাম পড়ে যাওয়ার কারণে যে নানা রকম চ্যালেঞ্জে পড়েছে, এই বিষয়ে একটু আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলবো। ভাই, কৃষক তো এখন আমরা মরে গেছি। কেউ কপি লাগাইতে অনেক দাম গেছে, কিন্তু দাম কমে গেছে। 15 টাকা, 10 টাকা, 20 টাকা কপি যায় না। 15 টাকার বেশি বেচতে পারি না। আর কপি তো অনেক সার সুরের দাম এবং রোজ যারা কর্মজীবী তাদের বেতন দিতে হচ্ছে বেশি এবং পরিশ্রম করার পরও ফলে বেশি দাম পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। তো এইখানে যেসব ক্রেতা আসেন তাদের মধ্যে যে এই প্রভাতে যে এই রাস্তায় বেরোন, হাঁটতে বেরোন, এরকম অনেক ক্রেতা রয়েছেন। এবং এখানকার যে পাইকাররা রয়েছেন তারা বলছেন যে এইখানে যে ফ্রেশ সবজি পাওয়া যায় এবং জৈব সারে তৈরি, যে কীটনাশক ব্যবহার ছাড়া যেসব সবজি এই যে কৃষকের নিজস্ব জমিতে তৈরি, সেগুলো এখানে নিয়ে আসবার কারণে দামে তারা সস্তা পান। এবং এই যে সবজি, সেই সবজির যে স্বাদ বেশি থাকায় কিন্তু কদর বেশি। এবং এখানকার সবজিগুলো যে আশেপাশে খুচরা বাজারে আসে, শুধু তাই নয়, এই সবজি কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে যাচ্ছে। এবং এইখানকার সবজি কিন্তু দেশের মুন্সিগঞ্জের আশেপাশের যে গ্রামগুলো আছে সেখান থেকে যে সবজি নিয়ে আসেন। এবং এখানে একজন শৌখিন ক্রেতা আছেন, আমরা তার কাছ থেকে জানতে চাইবো এই বাজার সম্পর্কে। তো আপনি যে এখানে সবজি কিনেন নিয়মিত, এই বাজারে কেন সবজি কিনতে আসেন? আসসালামু আলাইকুম। এখানে সবজি, ভালো সবজি পাওয়া যায় এখানে এবং প্রচুর সবজি উঠেছে এখন। বিভিন্ন এলাকার আশেপাশের এলাকা থেকে সবজি নিয়ে এসে এখানে বিক্রি করে। বর্তমানে মৌসুমে প্রচুর সবজি উঠছে, কিন্তু দামটা তো অনেক কম, তুলনামূলক কম। দামটা কমে পাওয়া যাচ্ছে, ভালো সবজি এখানে পাওয়া যাচ্ছে, আমরা এই জন্য এখানে কিনতে আসি। এই যে মুন্সিগঞ্জের যে প্রধান সড়ক জুড়ে এই সবজির হাট বসে, 2 ঘন্টা ধরে কিন্তু পুরো বাজার বন্ধ হয়ে যায়। এবং বিকল্প যে আরেকটি বঙ্গবন্ধু সড়ক আছে, সেই সড়কে কিন্তু তখন যানবাহন চলাচল করে। এবং এটি কিন্তু প্রায় 100 বছরের আগের যে এই ঐতিহ্য, সেটি ধরে রেখে এখানে এই সবজি বেচা কিনা চলছে। এবং হাজারো কৃষক এখানে তাদের উৎপাদিত যে সবজি সেটি নিয়ে কিন্তু পসরা বসে। এবং এই যে পাশেই কিন্তু আবার মুন্সিগঞ্জ বাজার রয়েছে। দেখা যাচ্ছে যে এই বাজারে যেসব সবজি বেচা কিনা হয় সেগুলোর দাম কিন্তু একটু পরে বেড়ে যায়। এবং কৃষকরা বলছিলেন যে এইখানকার যে সবজি তারা নিয়ে আসেন সেটি সরাসরি বিক্রি করতে পারেন বলে কিন্তু এই তারা এখানে আসেন। এই ছিল মুন্সিগঞ্জের সবজি বাজারে সর্বশেষ। সাদিয়া।
মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোর হতেই জেলে ও পাইকারদের হাঁক ডাকে সরগরম ঢাকা আরিচা মহাসড়কের কালীগঙ্গা নদী পাড়ের দেশীয় মাছের আড়ত। শীত কমলেও জেলের জালে বেশি মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। দেশীয় মাছের সরবরাহ বেশি ও দাম কম হওয়ায় খুশি ক্রেতা বিক্রেতারা। আড়তের নানা সমস্যা সহ হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মহাসড়কে মাছ পরিবহনে নানা হয়রানির অভিযোগ আড়ত কমিটির। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোর হতেই হালকা শীতে জেলে ও পাইকারদের পদচারণায় জমজমাট ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের তরাঘাটের ঐতিহ্যবাহী দেশীয় মাছের আড়ত। আড়তে জেলেরা নিয়ে আসেন কালীগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী, পদ্মা, যমুনা সহ মুক্ত জলাশয়ের কই, বাইন, শিং, কার্প, বোয়াল, পাবদা সহ নানা প্রজাতির দেশীয় মাছ। নদী ও জলাশয়ের পানি কমে আসায় জেলেদের জালে বেশি ধরা পড়ছে দেশীয় মাছ। শীত কম, মাছ ধরতে পারছি, মাছ পাচ্ছে ভালো, কিন্তু দাম পাইতেছি না, তবু মাছ পাচ্ছি, আমরা তাতে সন্তুষ্ট আছি। তরাঘাটের সুস্বাদু ও টাটকা মাছ হওয়ায় এখান থেকে মাছ কিনে রাজধানীতে বিক্রি করে লাভবান হচ্ছেন পাইকাররা। আড়তটিতে দেশীয় মাছ থাকায় ভিড় রয়েছে সাধারণ ভোক্তাদেরও। টাটকা নদীর মাছ পাওয়া যায়, অল্প দামে নিয়ে যে ভালোভাবে বিক্রি করতে পারি। আমদানি প্রচুর আছে, পাইকারও আছে। অনেক দেশাল মাছ কিনলাম, দামও সস্তা, অনেক বেশি পরিমাণে মাছ এখানে উঠছে। আড়তের পানি নিষ্কাশন সহ জেলেদের মহাসড়কে হয়রানির অভিযোগ আড়তের সাধারণ সম্পাদকের। এটার উপরে ছাউনির ব্যবস্থা করা হয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, তাহলে এখানে খুবই ক্ষুদ্র সাধারণ মানুষ এরা খুবই উপকৃত হয়। মানিকগঞ্জ সদর উপজেলার তরা মৎস্য আড়তে অর্ধশতাধিক আড়তদার জেলা ও রাজধানী সহ আশপাশের 5 শতাধিক পাইকারের মাধ্যমে প্রতিদিন 80 থেকে 90 লাখ টাকার দেশীয় মাছ কেনাবেচা হয়। সমসংবাদ, মানিকগঞ্জ। নওগাঁর পাইকারি আড়তগুলোতে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, এতে বেশিরভাগ মাছের দামই কমেছে। এই মুহূর্তে সান্তাহার বাইপাস মাছের আড়তে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ সাদিয়া। খুব ভোরে এসব মাছ চাষিরা তারা বিভিন্ন জলাশয় এবং নদী থেকে মাছ ধরার পর এই আড়তে নিয়ে আসছেন এবং একটা হাকডাকের মাধ্যমে এইসব মাছ কিন্তু কেনা বেচা হয় এবং এখানে আমরা লক্ষ্য করছিলাম গত কদিনের ব্যবধানে মাছের সরবরাহটা কিছুটা বেড়েছে এবং বিল জলাশয়গুলো থেকে এখন মাছ বেশি আসছে। এক্ষেত্রে যারা মাছ চাষি তারা বলছেন যে এই সময়টাতে নদী জলাশয়গুলোতে পানি কমে আসার কারণে এই দেশীয় যেসব মাছ, এই মাছগুলো এখানে বেশি তারা পাচ্ছেন এবং এক্ষেত্রে মাছের দরের কিছুটা ওঠানামা করছে। আমরা এখানে লক্ষ্য করছিলাম গত এক সপ্তাহ আগের ব্যবধানে এখানে দেশীয় যেসব মাছ রয়েছে, রুই, কাতল, এই মাছগুলোর দরের 15 থেকে 20 টাকা পর্যন্ত ওঠানামা করছে। আজকের দর কিছুটা কম বলছেন এখানকার যারা মাছ চাষি। তারা বলছেন যে যেহেতু বিল জলাশয় থেকে এই সময়টাতে বেশি মাছ আসে, সেক্ষেত্রে হাইব্রিড জাতীয় চাষ করা মাছের কিন্তু দরের এখানে কিছুটা নিচে নেমে যাচ্ছে এবং মাছ চাষিরা বলছেন যে এবছর কিন্তু উৎপাদনের ক্ষেত্রে মাছ একটা ভালো উৎপাদন পেয়েছেন, কিন্তু পরবর্তীতে মাছের দরের জায়গাটায় তারা কিন্তু আর কাঙ্ক্ষিত ভাবে প্রত্যাশা পূরণ হচ্ছে না। এর কারণ হিসাবে তারা বলছেন যে এই মাছের সরবরাহের ক্ষেত্রে এখন যেসব মাছ আসছে বিল জলাশয় থেকে, এই মাছগুলার যেহেতু দর চাহিদা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেশীয় মাছের চাহিদাটা, চাষ করা মাছের চাহিদার কিছুটা ঘাটতি এখানে রয়ে গেছে এবং এই জায়গায় দরটা কিন্তু ওঠানামা করছে। তবে মাছ চাষিদের যেটা অভিযোগ, মাছের যেসব খাদ্য রয়েছে এই খাদ্যের কিন্তু দরের জায়গাটা অনেক বেশি, এটা কিন্তু দফায় দফায় বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই তুলনায় মাছের দর দফায় দফায় এখানে কমে আসছে এবং এই কমে আসার কারণে তারা যে প্রত্যাশা নিয়ে মাছ চাষ করেন এই মাছের জায়গায় তারা কিন্তু সেইভাবে লাভবান হতে পারছেন না। এই ক্ষেত্রে মাছের খাদ্যের দরের জায়গাটা তারা বলছেন যে কিছুটা যদি কমানো যায় তাহলে এই সময়ে যেসব মাছের দর কমে যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের কিছুটা প্রত্যাশিত দরের জায়গা থেকে তারা হয়তো লাভবান হতে পারবে। এই আমরা যদি বলি জেলায় মাছের প্রায় ৭৮,০০০ মেট্রিক টন বার্ষিক মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে থাকেন এখানকার যারা মৎস্য বিভাগের কর্মকর্তা রয়েছেন। এখানে কিন্তু উদ্বৃত্ত মাছ হয়ে থাকে এবং প্রায় ২০,০০০ মেট্রিক টন অতিরিক্ত মাছ এখানে উৎপাদন করে থাকে চাষিরা এবং বছর বছর কিন্তু মাছের উৎপাদন বাড়ছে এই জেলায়। তবে আজকের বাজারে ৩০ টাকা কেজি রুই, 1 কেজি পরিমাণে একটা রুই বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। অন্যদিকে মিরকিয়া জাতীয় মাছ যেটা, এটা ১৩০ থেকে ৩৫ টাকা। দেশীয় সিলভার কাপ, এটা দর কিন্তু অনেক কম বলছেন এবং প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা সিলভার কাপ। এবং পাঙ্গাস জাতীয় মাছ যেটা হাইব্রিড মাছ, এই মাছটা কিন্তু
পুকুর জলাশয়ে এটা বেশি চাষ করে থাকে, এই মাছের দরটা কিন্তু খুবই কম। তবে এই মাছগুলি তুলনামূলক লাভবান হতে পারে চাষিরা, এই কারণে কিন্তু অধিক উৎপাদন করে থাকে এবং উৎপাদনের কারণে তারা কিন্তু তাদের প্রত্যাশা জায়গা থেকে কিছুটা লাভবানের আশা করে থাকেন। তবে যেহেতু দর দফায় দফায় কমে যাচ্ছে, তারা কিন্তু তাদের দিক থেকে প্রত্যাশিত দর না পাওয়ার একটা অভিযোগ করছেন এবং প্রত্যাশিত দরের জায়গাটায় কিন্তু তারা যেটা বলছেন যে ন্যূনতম একটা বাজার না হলে তারা বিভিন্ন চড়া সুদে ঋণ নিয়ে কিন্তু মাছ চাষ করে থাকেন। এই মাছের জায়গায় যদি দর দামের জায়গাটা তারা কাঙ্ক্ষিত দর না পান, সেক্ষেত্রে তারা আর্থিক ক্ষতির শিকার হবেন, এমন কথা কিন্তু আমরা মাছ চাষিদের মুখ থেকে পাচ্ছিলাম। তো ছাদিয়া, এই ছিল নওগাঁর এই সান্তাহারের বাইপাসের আড়ত থেকে মাছের খবর আমার কাছে। নওগাঁর বাইপাস মাছের আড়ত থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। পেঁয়াজের বীজের দাম বেশি থাকায় চলতি বছর পেঁয়াজের চারা বিক্রি হচ্ছে প্রায় 4 গুণ বেশি দামে। এতে গত বছরের চেয়ে চলতি বছর চারা জাতের পেঁয়াজ উৎপাদনে খরচ বাড়বে কেজি প্রতি 8 থেকে 10 টাকা। স্থানীয় কৃষি বিভাগ প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনের খরচ 25 টাকা দাবি করলেও কৃষকরা বলছেন তাদের খরচ পড়বে কমপক্ষে 35 টাকা। এই অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চারা জাতের পেঁয়াজ উৎপাদনের সময় শুরু হওয়ায় নাটোরে বীজতলা থেকে পেঁয়াজের চারা তুলতে ব্যস্ত কৃষকরা। তবে এবছর চারা উৎপাদনের খরচ বেড়েছে কয়েক গুণ। গত বছর জেলায় প্রতি কেজি পেঁয়াজের বীজ 1200 টাকায় বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে 6 থেকে 8,000 টাকা। এবার প্রতি বিঘা বীজতলা তৈরিতে কৃষকদের খরচ হয়েছে 18 থেকে 20,000 টাকা, আর প্রতি বিঘায় চারা উৎপাদন হয়েছে 5 থেকে 6 মন। প্রতিবারের তুলনায় এবার প্রতি কেজি বীজেতে প্রায় 5,000 থেকে 6,000 টাকা বেশি লাগছে। গতবার কাছে 1,000 টাকা কেজি, এবার কাছে হলো 8,000 টাকা কেজি। এই 2800 টাকা বেশি প্রতি বিঘাতে, সেই হিসাবে 20 থেকে 22,000 টাকা এক্সেস লাগছে। তবে কৃষি বিভাগ বলছে এবছর পেঁয়াজ উৎপাদনের খরচ প্রতি কেজি 25 টাকা পর্যন্ত হতে পারে। সেই হিসেবে 40 টাকা কেজি বিক্রি করতে পারলে লাভবান হবেন কৃষক। কেজিকে 40 টাকা পড়ে যাচ্ছে এখনই, তো এখনই যদি 40 টাকা পরে 50-60 টাকা না দিলে আমাদের কোনো কৃষকের কোনো পড়তা আসবে না। 1 বিঘা মাটিতে আমার গত বছর খরচা হয়েছে 50,000, এবছর খরচা হবে 70-75,000। এত দাম হলো তো গৃহস্থরা চারা নিয়ে যায়, কিনে নিয়ে যায়, ফসল করে তো পড়তে হবে না। প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে প্রায় 7 মন চারার প্রয়োজন হয়। গত বছর কৃষকরা 1200 টাকা মন চারা কিনলেও এবার কিনছেন 3,500 থেকে 4,000 টাকায়। এতে গত বছরের চেয়ে প্রতি বিঘায় অতিরিক্ত খরচ হচ্ছে 20 থেকে 22,000 টাকা। কৃষক যদি কমপক্ষে প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকাতে বিক্রি করতে পারে, তাহলে কৃষক যেরকম লাভবান হবে, কৃষক পরবর্তী মৌসুমে পেঁয়াজ উৎপাদনে উৎসাহিত হবে। চলতি বছর জেলায় 520 হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলায় চারা উৎপাদন হয়েছে, আর এই চারা দিয়ে প্রায় 4,000 হেক্টর জমিতে আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় সংবাদ, নাটোর। নাটোরে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরনের ধানের দাম মন প্রতি কমেছে 50 থেকে 70 টাকা। ভারত থেকে চাল আমদানির ফলে আরও কমতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে কৃষকরা। এই মুহূর্তে তেবাড়িয়া হাটে আছেন সহকর্মী আল মামুন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, সাদিয়া, ভারত থেকে যে চাল আমদানি শুরু হয়েছে, আমদানির প্রেক্ষিতে কিন্তু নাটোরের হাট বাজার গুলোতে প্রতিদিনই কমতে যাচ্ছে ধানের দাম। বিশেষ করে গত এক সপ্তাহের মধ্যে, গত সপ্তাহ থেকে চাল আমদানি শুরু হওয়ার পর 1 সপ্তাহ ব্যবধানে বিভিন্ন ধরনের ধানের ক্ষেত্রে 150 টাকা পর্যন্ত ধান কমেছে। এদের মধ্যে কৃষকের মাঝে একটি হতাশা সৃষ্টি হয়েছে। যে বিষয়টি দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে নাটোর তেবাড়িয়া হাটে যেটাই যাচ্ছে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে 1420 টাকার সম্পা ধান আজ বিক্রি হচ্ছে 1350 টাকা। এছাড়া মিনিকেট যেটি 1550 টাকা ছিল, সেটি আজকে 1400 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যেটি দেখছি 29 ধান, গত রোববারের হাটেও আমরা এখানে 1350 টাকা বিক্রি করতে দেখলেও আজকে কিন্তু বিক্রি হচ্ছে 1250 টাকা। এছাড়া বিনা 7 ধানটি গত সপ্তাহে 1350 থেকে 1360 টাকায় বিক্রি হলো, আজকে বিক্রি হচ্ছে 2250 টাকায়। স্বর্ণার ধানের দামটি সবচেয়ে বড় ধরনের পতন হয়েছে দেখতে পেয়েছি আমরা। বিশেষ করে স্বর্ণার যে ধানটি ছিল 1380 টাকা থেকে সেই ধানটি নেমে এসেছে 1220 টাকা। তবে একটি বিষয়, যে বিষয়টা দেখছি আমরা কিন্তু আমনের মৌসুমের যে মোটা আমন, লাল আমন যেটি দেখি আমরা,
সেই ধানের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। 1250 টাকা গত সপ্তাহে বিক্রি হলো, এ সপ্তাহে কিন্তু 1250 টাকাতে বিক্রি হচ্ছে। তবে ট্রেন ধান যেটি বলি আমরা এখানে স্থানীয় ট্রেন, এটিও 50 টাকা কমেছে। 1300 টাকার ধান 1250 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া গুটি স্বর্ণা আর এটিও প্রায় 60 টাকার মতো কমেছে। 1160 টাকার ধান আজ বিক্রি হচ্ছে 1100 টাকায়। একটুকু বলতে পারি চলতি মৌসুমে কিন্তু নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 67,700 হেক্টর রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সেখানে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও কিন্তু উৎপাদিত হয়েছে 67,785 হেক্টর জমিতে। এতে মোট উৎপাদন হয়েছে 2,19,000 মেট্রিক টন ধান। এছাড়া যে বিষয়টি দেখতে পাচ্ছি বন্যা আমন যেটা ছিল, বন্যা আমন সেটি কিন্তু আপনার এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেনি স্থানীয় কৃষি বিভাগ। 1,600 হেক্টর 16,000 হেক্টর এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও অতি বন্যার কারণে কিন্তু সিংড়া অঞ্চলের বন্যা আমন মূল মৌসুম সেটি সিংড়া এবার অক্টোবর বন্যার কারণে কিন্তু সেখানে এই বন্যা আমনটি হয়নি, সেখানে মাত্র 10,000 হেক্টর হয়েছে। তবে দাম কমার কারণে কৃষকরা কিন্তু একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যে ভারত থেকে আজকেও যে চাল ঢুকবে এতে আরো যদি দাম কমে আসে সেখানে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে নাটোরের তেবাড়িয়া হাট থেকে সর্বশেষ ধানের বাজার। নাটোর থেকে ধানের দামের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। বান্দরবান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 13 ব্যবসায়ীকে দেয়া হলো সরকারি অর্থ সহায়তা। গতকাল সকালে শহরের চৌধুরী মার্কেট প্রাঙ্গণে ব্যবসায়ীদের অনুদানের চেক তুলে দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসই সিং। এ সময় 13 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে 25,000 করে 3,25,000 টাকার অর্থ সহায়তা দেয়া হয়। পরে মন্ত্রী আগুন থেকে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় ব্যবসায়ীদের নানা পরামর্শ দেন। রংপুর চিনিকল সহ বন্ধ থাকা দেশের 6টি চিনিকল চালুর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ করেছে কৃষকরা। গতকাল দুপুরে কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের রেলগেট এলাকার সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আধুনিকায়ন করে সবগুলো চিনিকল পুনরায় চালু করার দাবি জানান। সুনামগঞ্জে গণশুনানির মাধ্যমে পিআইসি গঠন ও দ্রুত ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। বক্তাদের অভিযোগ 2017 সালে দুর্নীতির কারণে হাওরের 2 লাখ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। এর 3 বছর পেরিয়ে গেলেও এখনও বাঁধ নির্মাণের কাজে এগিয়ে আসেনি কেউ। এমনকি গণশুনানি এবং নীতিমালা ছাড়াই প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। করোনার শুরু থেকেই অভাবগ্রস্তদের জরুরি খাদ্য সহযোগিতা দিয়ে আসছে পর্তুগাল ফুড ব্যাংক। স্থানীয়দের পাশাপাশি অসহায় প্রবাসীদের কাছে সে সহযোগিতা পৌঁছে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্স। এমন কার্যক্রমের অংশ হতে পেরে খুশি বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। শীতের তীব্রতায় তখনও ব্যস্ততা শুরু হয়নি লিসবনের গলিপথগুলোতে। এমন সময়েও একদল উদ্যমী স্বেচ্ছাসেবক কাজ করছেন করোনায় কর্মহীন হওয়া এবং পূর্ণ সরকারি সহায়তার আওতায় না আসা বেশ কিছু পরিবারের পুরো সপ্তাহের জরুরি খাদ্য সহযোগিতার কাজে। পর্তুগাল সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা বাঙ্কো আলিমেন্তার বা ফুড ব্যাংকের সহযোগিতায় গত এপ্রিল থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠন বন্ধু ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্স। করোনায় ক্ষতিগ্রস্ত পর্তুগিজ ছাড়াও এখান থেকে খাদ্য সহযোগিতা নিচ্ছেন বেশ কিছু প্রবাসী বাংলাদেশি, ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিক। এমন কার্যক্রমে যুক্ত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশি উদ্যোক্তারা। এখানে আমাদের বিভিন্ন কন্টিনেন্ট থেকে লোক আসে, এশিয়া, আফ্রিকা, ইভেন পর্তুগিজরাও আছে, সাপোর্ট নেয়। আমি রিয়েলি খুবই হ্যাপি এরকম একটা সংগঠনের সাথে কাজ করতে পেরে। খাদ্য সমস্যা ওটাকেই
রিমুভ করার জন্য পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমিতে সপ্তাহে একবার শনিবারে আমরা ফুড ডিস্ট্রিবিউশনের কাজ করছি। সামনের দিনগুলোতে যে কোনো দুর্যোগে এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন তত্ত্বাবধানের দায়িত্বে থাকা উদ্যোক্তারা। আমরা গত ৮-৯ মাস ধরে কাজ করছি। মূলত করোনার কারণে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেওয়াটা মানবিক দায়িত্ব হিসাবে এই উদ্যোগ নেওয়া। আমাদের এই কার্যক্রম গত এপ্রিল থেকে চলমান এবং কি প্রতি সপ্তাহে ১০০-রও বেশি পরিবার এখান থেকে খাদ্য সহযোগিতা নিচ্ছে। যতদিন পর্যন্ত করোনা প্যান্ডামিক চলবে ততদিন আমাদের এই সহযোগিতা চলবে। এই কার্যক্রমের আওতায় এপ্রিল থেকে নিবন্ধন করেছেন ৮ শতাধিক সদস্য। সেই থেকে প্রতি সপ্তাহে সহযোগিতা নিয়ে আসছে শতাধিক পরিবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ৩ ওয়ানডে এবং ২ টেস্ট খেলতে আজ বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এদিকে করোনাকালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ হওয়ায় বায়োবাবল বজায় রাখতে মেডিকেল টিমকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বিসিবি। প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু কাপে বায়োবাবল ব্যবস্থাপনার অভিজ্ঞতা হয়েছে বিসিবির। তবে দরজায় যখন আন্তর্জাতিক সিরিজ, একেবারে নির্ভর থাকা দায়। তাই তো সিরিজের কোভিড ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেডিকেল টিম আরও সাবধানী। আমরা ইতিমধ্যে বায়োবাবলে থেকে 2টো টুর্নামেন্ট করেছি। আমাদের খেলোয়াড়রা অভ্যস্ত, আর ওয়েস্ট ইন্ডিজ দলও আন্তর্জাতিক ক্রিকেট খেলে এসেছে। তারাও খাপ খাইয়ে নিয়েছে। কি করা যাবে কি করা যাবে না সবাই মোটামুটি জানে। বিসিবি থেকেও ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টকে একটা নির্দেশনা দেয়া আছে যেন কেউ বায়োবাবল না ভাঙে। তবে যুক্তরাজ্যে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসায় ওয়েস্ট ইন্ডিজ দলের কোয়ারেন্টিন নিয়ে প্রশ্ন থেকে যায়। ব্রিটেনে করোনা পরিস্থিতি হঠাৎ খারাপ হওয়ায় সেখান থেকে আসা যে কোনো যাত্রীর ক্ষেত্রে 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার। বিশেষ বিবেচনায় ক্যারিবীয়দের কোয়ারেন্টিনের সময় 3 দিনে নামিয়ে আনতে আগেই সরকারের কাছে সুপারিশ করে রেখেছে বিসিবি। 3 দিনের কোয়ারেন্টিন রেখেই শনিবার সফর বৃত্তান্ত প্রকাশ করেছে বোর্ড। অনুশীলনে নামার আগে অন্তত 3 বার করোনা পরীক্ষা হবে স্বাগতিক ও অতিথি দলের। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের 11, 13 ও 15 তারিখ 3টি করোনা টেস্ট করা হবে। ওয়েস্ট ইন্ডিজ দল 11, 12 ও 13 তারিখ হোটেলে কোয়ারেন্টিনে থাকবে। এরপর মাঠে অনুশীলনে নামার আগ পর্যন্ত হোটেলের জিম ও সুইমিং পুল ব্যবহার করতে পারবে। টাইগারদের ওয়ানডে দলের সঙ্গে টেস্ট স্কোয়াডের 3 পেসার থাকছেন বায়োবাবলে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় সম্পন্ন হয়েছে অনূর্ধ্ব 18 টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। করোনা মহামারীর মধ্যে খেলাধুলা সব বন্ধ ছিল। আয়োজকরা বলেন, ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাধুলা নিয়মিত আয়োজন করা হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে অনূর্ধ্ব 18 টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা ভিজে স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রিকেট দল ও আলমডাঙ্গা উপজেলা ক্রিকেট দল। ফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল 5 উইকেটে চ্যাম্পিয়ন হয়। খেলা চলাকালে মাঠে এ সময় বিপুল পরিমাণ দর্শক উপস্থিত হন। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে আলমডাঙ্গা উপজেলা ক্রিকেট দল। নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 101 রান সংগ্রহ করে তারা। জবাবে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল 18 ওভার 1 বলে 5 উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায়। আলমডাঙ্গা উপজেলা দলের পক্ষে ছালছাবিল 53 রান সংগ্রহ করেন। ফাইনাল খেলায় 4 রানে 5 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সদর উপজেলা দলের জিলহাজ। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন সদর উপজেলা দলের এই খেলোয়াড়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করেছে এই ক্রিকেট টুর্নামেন্টের। করোনার মধ্যেও মাঠে খেলা হওয়ায় আনন্দিত দর্শক ও খেলোয়াড়রা। এরকম খেলা যদি তারা আরও আয়োজন করে তো আমাদের ক্রিকেটারদের জন্য অনেক সুবিধা হয়। প্রিয় চাঁদবানি মাঠে খেলা আয়োজন করার জন্য জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। ঘরে বসে থাকতে থাকতে বোর ফিল করছিলাম, তো অনেকদিন পরে জেলা ক্রীড়া সংস্থা এই খেলাটি আয়োজন করেছে, এজন্য আমরা মাঠে আসতে পারি অনেক আনন্দ বোধ করছি। আমরা এইভাবে খেলাগুলো অব্যাহত রাখতে পারি, আপনারা দোয়া করবেন। আমাদের সব প্লেয়ার ভালো খেলছে। আজকে ফাইনাল আমরা অনেক ভালো একটা ম্যাচ পারফর্ম দিছি। চুয়াডাঙ্গার ক্রিকেটাররা যেন জাতীয় দলে খেলতে পারে সেজন্য নিয়মিত অনুশীলন প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গা থেকে ক্রিকেটে সেইভাবে প্রতিনিধিত্ব করবে জাতীয় দলের, তারা খেলাধুলায় চান্স পাবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলেই
সেই ডেডিকেশন নিয়ে যেন খেলাধুলায় অংশগ্রহণ করে প্র্যাকটিস অব্যাহত রাখে। মুজিব শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত টি-20 ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গার 4টি উপজেলা ক্রিকেট দল অংশগ্রহণ করে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে প্রথম ধাপে কারা পাবে ভ্যাকসিন, চূড়ান্ত পর্যায়ে তালিকা, ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য নীতিমালা করার তাগিদ, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে লাগামহীন কোভিড-19। বিআরটিএ ও সেতু ভবনের কারণে মহাখালী ফ্লাইওভারের সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী, সরু রাস্তায় দিনভর লেগে থাকে যানজট, উত্তর সিটি অপসারণ করতে চাইলেও নিশ্চুপ মন্ত্রণালয়। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।